আলাইকুম। আমি মোহাম্মদ ইয়াসিন শেখ, আমিনুর রহমান গার্লস হাই স্কুলের সহকারী শিক্ষক বিজ্ঞান বিভাগে। তো আমি আজকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বিজ্ঞান বইয়ের 13তম অধ্যায় নিয়ে আলোচনা করব এবং 13তম অধ্যায়টা হচ্ছে প্রাকৃতিক সম্পদ। ছোট্ট একটা অধ্যায়, এই অধ্যায়ের সকল প্রশ্ন আমি গুছিয়েছি। এই প্রশ্নগুলো আমরা আলোচনা করলে অধ্যায় সম্পর্কে আমাদের পুরো একটা ধারণা চলে আসবে। তো সম্পদ, প্রথম প্রশ্নটা হচ্ছে সম্পদ। সম্পদ জিনিসটা কি? আমরা বেঁচে থাকার জন্য এবং আমাদের প্রয়োজনের তাগিদে যে সকল বিষয় ব্যবহার করি বা যে সকল জিনিস আমরা ব্যবহার করি সেগুলোই হচ্ছে সম্পদ। কেমন হতে পারে? যেমন তেল, গ্যাস, সূর্যের আলো, পানি, মাটি, যা কিছু আসছে পরিবেশের আশেপাশে সবই সম্পদ, তাই না? এবং এগুলো আমরা আমাদের নিজের চাহিদার ক্ষেত্রে ব্যবহার করে থাকি। তো সম্পদকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রাকৃতিক সম্পদ এবং আরেকটা হচ্ছে মানব সৃষ্ট সম্পদ। সম্পদ দুই প্রকার, প্রাকৃতিক এবং মানব সৃষ্ট। প্রাকৃতিক সম্পদ জিনিসগুলো কি? যে সকল সম্পদ আমরা প্রকৃতি থেকে সরাসরি পেয়ে থাকি সেগুলো হচ্ছে আমাদের প্রাকৃতিক সম্পদ। প্রকৃতি থেকে আমরা সরাসরি কি পেয়ে থাকি? পরীক্ষা আসতে পারে প্রাকৃতিক সম্পদ কাকে বলে, কয়েকটি প্রাকৃতিক সম্পদের উদাহরণ। তার মানে প্রকৃতি থেকে আমরা যে সকল সম্পদ পেয়ে থাকি সেগুলো হচ্ছে প্রাকৃতিক সম্পদ। উদাহরণ হিসেবে কি আসতে পারে? দেখো, প্রকৃতি থেকে আমরা সূর্যের আলো পাই, মাটি পাই, পানি, পশু পাখি, গাছপালা, এগুলো হচ্ছে আমাদের প্রাকৃতিক সম্পদ। যেহেতু এগুলো আমরা সৃষ্টি করতে পারি না, প্রকৃতি থেকে আমরা পাই এবং আমরা আমাদের প্রয়োজনের তাগিদে ব্যবহার করি, তাই এগুলোকে বলা হয় প্রাকৃতিক সম্পদ। আর মানব সৃষ্ট সম্পদ কি? মানব সৃষ্ট সম্পদ বলতে বোঝায় মানুষের দ্বারা সৃষ্ট সম্পদ। কি হতে পারে? যেমন কাগজ, ঘরবাড়ি, কাঁচ, কয়েকটা মানব সৃষ্ট সম্পদের উদাহরণ দিলাম, কাগজ, ঘরবাড়ি, হ্যাঁ, কাঁচ। তবে একটা প্রশ্ন, মানব সৃষ্ট মানে মানুষ কখনো সম্পদ তৈরি করতে পারে না, কিন্তু আমরা সংজ্ঞায় কি বললাম? মানুষের দ্বারা সৃষ্ট সম্পদকে মানব সৃষ্ট সম্পদ বলা হয়, তাই না? আসলে মানুষ সম্পদ তৈরি করতে পারে না, মানুষ শুধু সম্পদের রূপটাকে পরিবর্তন করতে পারে। কিভাবে রূপটাকে পরিবর্তন করতে পারে? যেমন আমি লিখলাম এখানে, কি লিখলাম? মানব সৃষ্ট সম্পদে লিখলাম কাগজ, তাই না? তো কাগজটা আমরা আসলে কোথায় থেকে পাই? কাগজটা আমরা গাছ থেকে পাই, তাই তো? আর গাছটা কি? দেখো তো, গাছটা হচ্ছে প্রাকৃতিক সম্পদ। তারপর দেখো কাঁচ, কাঁচটা আমরা আসলে কোথায় থেকে পাই? কাঁচ পাই আমরা বালু থেকে, তাই না? আর বালুটা কোথা থেকে আসে? প্রকৃতি থেকে, তার মানে প্রাকৃতিক সম্পদ। তার মানে সম্পদকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রাকৃতিক সম্পদ আর একটা হচ্ছে মানব সৃষ্ট সম্পদ। প্রকৃতি থেকে আমরা যে সম্পদটা পাই সেটা প্রাকৃতিক সম্পদ। মানুষ যে সম্পদ তৈরি করে সেটা হচ্ছে মানব সৃষ্ট সম্পদ। মানুষ সম্পদ তৈরি করতে পারে না, মানুষ মূলত সম্পদের রূপটাকে পরিবর্তন করতে পারে। যেমন গাছ থেকে আমরা কি পাই? গাছ থেকে আমরা কাগজ পাই, গাছটা হচ্ছে প্রাকৃতিক সম্পদ। আবার বালু পাই আমরা, কাজ তৈরি করার জন্য বালু প্রয়োজন, বালুটা হচ্ছে আবার প্রাকৃতিক সম্পদ। অর্থাৎ মানুষ মানব সৃষ্ট সম্পদ তৈরি করে প্রাকৃতিক সম্পদ দ্বারা। পরীক্ষা একটা প্রশ্ন থাকতে পারে, প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে মানুষ কি পেতে পারে বা কি প্রাকৃতিক সম্পদ থেকে মানুষ কি পায়? প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে আমরা খাদ্য, বস্ত্র, বাসস্থান এবং শক্তি পেয়ে থাকি। তাহলে প্রাকৃতিক সম্পদ ব্যবহার করার কারণে আমরা কি পাই? খাদ্য, বস্ত্র, বাসস্থান এবং শক্তি আমরা প্রাকৃতিক সম্পদ থেকে পেয়ে থাকি। এবার আমরা একটা পার্থক্য শিখি। পার্থক্যটা কার?
এই যে দুই ধরনের সম্পদ শিখলাম, সেই সম্পদের পার্থক্য, প্রাকৃতিক সম্পদ এবং মানব সৃষ্ট সম্পদের পার্থক্য আমরা এখন দেখব। পার্থক্য করার সময় অবশ্যই আমরা এরকম ছক করে নেব। ছকের এক পাশে প্রাকৃতিক সম্পদ আর এক পাশে মানব সৃষ্ট সম্পদ। আচ্ছা, তাহলে পার্থক্যের প্রথম পয়েন্টে হবে আমার সংজ্ঞা। সংজ্ঞা আমরা কি দিতে পারি? সংজ্ঞা তোমরা এখানে লিখবা। সংজ্ঞাটা কি হতে পারে? যে সকল সম্পদ প্রকৃতি থেকে পাওয়া যায় তাদেরকে প্রাকৃতিক সম্পদ বলে, আর যে সকল সম্পদ মানুষ তৈরি করে তাদেরকে মানব সৃষ্ট সম্পদ বলে। সংজ্ঞার 2 নম্বর পয়েন্ট হবে উদাহরণ। তার মানে উদাহরণ কি হতে পারে? এখানে হতে পারে সূর্যের আলো, তাই না? তারপর পশু পাখি, বনভূমি, কয়লা, তেল, গ্যাস, এগুলো সবই হচ্ছে প্রাকৃতিক সম্পদ। আর এগুলো কি গাছপালা, মানব সৃষ্ট সম্পদ হচ্ছে কাঁচ, তারপর হচ্ছে কাগজ, ঘরবাড়ি, এগুলো হচ্ছে মানব সৃষ্ট সম্পদ। 3 নম্বর পয়েন্ট হচ্ছে মানুষ প্রাকৃতিক সম্পদ তৈরি করতে পারে না। মানুষ প্রাকৃতিক সম্পদকে ব্যবহার করে মানব সৃষ্ট সম্পদ তৈরি করে। তাহলে আমরা কি শিখলাম? প্রথমে সংজ্ঞা দিব প্রথম পয়েন্টে, 2 নম্বর পয়েন্টে আমরা দেব উদাহরণ, এবং 3 নম্বর পয়েন্টে বলবো মানুষ প্রাকৃতিক সম্পদ তৈরি করতে পারে না, কারণ প্রাকৃতিক সম্পদটা প্রকৃতিতেই থাকে। আর মানুষ প্রাকৃতিক সম্পদটাকে ব্যবহার করে সে মানব সৃষ্ট সম্পদ তৈরি করতে পারে। তারপর পয়েন্ট হচ্ছে আমাদের নবায়নযোগ্য সম্পদ। আচ্ছা, আমরা নবায়নযোগ্য সম্পদ এবং অনবায়নযোগ্য সম্পদটা পড়ি একসাথে। অনবায়নযোগ্য সম্পদ। আচ্ছা, অনবায়নযোগ্য সম্পদ জিনিসটা কি? যে সকল সম্পদ ব্যবহার করার ফলে যদি সম্পদের পরিমাণ শেষ হয়ে যায় বা নিঃশেষ হয়ে যায়, সেগুলো 1000 বছর পরেও আমরা আর ফিরে পাবো না, সেগুলো হচ্ছে অনবায়নযোগ্য সম্পদ। মানে এক কথায় সম্পদ ব্যবহার করার ফলে যদি শেষ হয়ে যায়, সেই সম্পদটা আমরা আর ফিরে পাবো না, সেগুলো হচ্ছে অনবায়নযোগ্য সম্পদ। তো অনবায়নযোগ্য সম্পদ কি? অনবায়নযোগ্য সম্পদ হচ্ছে তেল, গ্যাস, কয়লা। কেন এগুলো অনবায়নযোগ্য সম্পদ? এগুলো আমরা খনিজ সম্পদ থেকে পাই, তাই না? এবং এই সম্পদগুলো যদি শেষ হয়ে যায়, সেগুলো আমরা আর ফিরে পাবো না। আর নবায়নযোগ্য সম্পদটা কি? নবায়নযোগ্য সম্পদ নবায়নযোগ্য সম্পদটা হচ্ছে যে সম্পদ বারবার ব্যবহার করা যায় এবং নিঃশেষ হয়ে যায় না, এবং আমরা সম্পদটাকে বারবার ব্যবহার করতে পারবো, সেগুলো হচ্ছে নবায়নযোগ্য সম্পদ। নবায়নযোগ্য সম্পদটা কেমন হতে পারে? যেমন সূর্যের আলো, বায়ু প্রবাহ। সূর্যের আলো, বায়ু প্রবাহ। দেখো, পৃথিবী যত দিন থাকবে সূর্যের আলোটা থাকবে, তাই না? এই সূর্যের আলোটাকে আমরা যদি ব্যবহার করতে পারি, তাহলে বারবার ব্যবহার করা যাবে। এই জন্য এটাকে বলা হয় নবায়নযোগ্য সম্পদ, মানে যে জিনিসটা বারবার ব্যবহার করা যায়। বায়ু প্রবাহ, পৃথিবী যতদিন থাকবে বায়ু প্রবাহটা ততদিন থাকবে, এবং এটাকে আমরা কাজে লাগিয়ে সম্পদ ব্যবহার করতে পারবো। অর্থাৎ যে সকল সম্পদ নিঃশেষ হয়ে যাবে এবং আর ফিরে আসবে না, সেটা হচ্ছে অনবায়নযোগ্য সম্পদ, এবং যে সম্পদটা বারবার ব্যবহার করা যাবে এবং নিঃশেষ হবে না, সেটা হচ্ছে নবায়নযোগ্য সম্পদ। তো একটা প্রশ্ন হচ্ছে এখানে বিকল্প ব্যবহার। বিকল্প ব্যবহার মানে কি? প্রশ্নটা এইভাবে আসতে পারে, অনবায়নযোগ্য সম্পদের বিকল্প হিসেবে কেন নবায়নযোগ্য সম্পদ ব্যবহার করা উচিত? মানে আমি অনবায়নযোগ্য সম্পদটা ব্যবহার কম করব, যতটুকু সম্ভব কম ব্যবহার করবো, এবং নবায়নযোগ্য সম্পদটাকে আমি বেশি ব্যবহার করব। এর কারণ কি? তার মানে নবায়নযোগ্য কেন ব্যবহার করব?
অনবায়নযোগ্যর বিকল্প হিসেবে আমি কেন নবায়নযোগ্য ব্যবহার করব? এর প্রধান কারণ হচ্ছে অনবায়নযোগ্য সম্পদ তো যদি নিঃশেষ হয়ে যায় তাহলে আমরা আর এগুলোকে ফিরে পাবো না, তার মানে আমাদের প্রাকৃতিক সম্পদগুলো শেষ হয়ে যাবে। এই কারণে আমরা অনবায়নযোগ্য সম্পদের পরিমাণটা, ব্যবহারের পরিমাণটা কমিয়ে দিব। তো নবায়নযোগ্য সম্পদের ব্যবহারটা আমরা কিভাবে বাড়াতে পারি? যেমন আমরা বিদ্যুৎ কেন্দ্রে কয়লা, তেল, গ্যাস এই ধরনের জীবাশ্ম জ্বালানি ব্যবহার না করে আমরা কি উৎপন্ন করতে পারি? আমরা সৌর প্যানেল তৈরি করতে পারি। সৌর প্যানেলের কাজ কি হবে? আমরা সূর্যের আলোটাকে ব্যবহার করব, সূর্যের আলো ব্যবহার করার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করব। হ্যাঁ, তো ওই বিদ্যুৎ উৎপাদন করলে কি হবে? জীবাশ্ম জ্বালানি ব্যবহার করা হলো না, তার মানে কি হলো? পরিবেশটা দূষিত হলো না, পরিবেশ দূষণ হবে না। কারণ কি? কারণ এখানে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে না, এর ফলে কি বৈশ্বিক উষ্ণায়ন হবে না। তো আমরা কি দেখলাম? আমরা যদি অনবায়নযোগ্য সম্পদ ব্যবহার না করি তাহলে আমাদের সম্পদ হিসেবে সেটা থেকে যাবে, এবং নবায়নযোগ্য সম্পদ যদি আমরা ব্যবহার করি তাহলে কি ঘটবে? নবায়নযোগ্য সম্পদ যদি আমরা ব্যবহার করি পরিবেশের দূষণটা হবে না, তাই না? এবং এই জিনিসটা আমরা বারবার ব্যবহার করতে পারি, তাই তো? তারপর আমরা আবার কি করতে পারি? টারবাইনের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করতে পারি। আমরা বায়ু প্রবাহ কাজে লাগিয়ে পানি থেকে টারবাইনের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করতে পারি। তাহলে এই বিদ্যুৎটা যদি আমরা এইভাবে যদি বিদ্যুৎ উৎপাদন করতে পারি, আমাদের প্রাকৃতিক সম্পদের উপর চাপ কমে যাবে, অর্থাৎ তেল, গ্যাস, কয়লা এগুলো ব্যবহার কমে যাবে। আর এগুলো যদি ব্যবহার কমে যায় তাহলে প্রকৃতিতে এগুলো মজুদ অবস্থায় থাকবে এবং আমরা আমাদের ভবিষ্যতে সেগুলো ব্যবহার করতে পারবো। এই কারণে আমরা বিকল্প হিসেবে নবায়নযোগ্য সম্পদ বেশি ব্যবহার করব এবং অনবায়নযোগ্য সম্পদ কম ব্যবহার করব। আচ্ছা, প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার। যথাযথ ব্যবহার তার মানে কি? সঠিক ব্যবহার। কেন আমার প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার করতে হবে? প্রকৃতিতে যে সম্পদ আছে সেগুলো হচ্ছে সীমিত, তার মানে ব্যবহার করতে করতে কোনো এক সময় সম্পদটা আমার শেষ হয়ে যাবে। এই কারণে সম্পদের ব্যবহারটা আমার হতে হবে সুষ্ঠু এবং নিরাপদ। তো এই যথাযথ ব্যবহার করার মাধ্যমে আমি আমার ভবিষ্যতে এই সম্পদটা বারবার ব্যবহার করতে পারবো। সেক্ষেত্রে আমার কি করতে হবে? শক্তির ব্যবহার কমাতে হবে। কোন ধরনের শক্তির ব্যবহার কমাতে হবে? অনবায়নযোগ্য শক্তির পরিমাণ কমাতে হবে এবং নবায়নযোগ্য শক্তির পরিমাণ বাড়াতে হবে। তারপর কি করতে পারি আমরা? বস্তুর পুনর্ব্যবহার। আমরা একই বস্তু বারবার ব্যবহার করতে পারি ভিন্ন ভিন্ন রূপে, তাহলে সম্পদের ক্ষতি কমে যাবে। তারপর কি করতে পারি আমরা? রিসাইকেলের মাধ্যমে। আমরা এই তিনটা ভাবে প্রাকৃতিক সম্পদের সংরক্ষণ করতে পারি। কিভাবে? শক্তির ব্যবহার কমায়, বস্তুর পুনর্ব্যবহার করে এবং রিসাইকেলের মাধ্যমে আমরা শক্তি সংরক্ষণ করতে পারি। আর আমরা যদি শক্তি সংরক্ষণ করতে পারি তাহলে সেই শক্তিটা মজুদ হয়ে থাকবে, মানে জমা হয়ে থাকবে এবং এটা আমরা ভবিষ্যতে ব্যবহার করতে পারবো। এবং আমরা যদি যথাযথ ব্যবহার করি এবং ঠিক এভাবে ব্যবহার করতে পারি তাহলে কি হবে? পরিবেশের দূষণ কমে যাবে। পরিবেশের দূষণ কমে যাবে। তো এই অধ্যায়টা খুবই ছোট এবং খুব সহজ। অধ্যায়ের প্রশ্নগুলো এইভাবে ভালো করে মেন বই থেকে পড়বা। আশা করি সবাই ভালো করবে। পরবর্তী ক্লাসে আবার সবার সাথে দেখা হবে।